প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ দখল করার হুমকি, এটি সরকারি কোনো বা ভারতের অফিসিয়াল কোনো বক্তব্য নয়, বাট বেসরকারি অনেক প্রতিষ্ঠানের হুমকি যে চট্টগ্রাম দখল করে নেবে তারা। এখন কথা হচ্ছে, তারা কিছু কিছু দাবি করতেছে, যেমন ধরেন যে চট্টগ্রাম বিভাগে অনেক ধরনের বেশি বেশি বৌদ্ধ ধর্মের মানুষ আছে, বেশি পরিমাণে হিন্দু ধর্মের মানুষ আছে। এই জন্যে তারা স্বাধীন সার্বভৌমত্ব চট্টগ্রাম চায়, দখল করবে না, কিন্তু তারা স্বাধীন করবে চট্টগ্রাম, এমনটা তারা বলতে চাচ্ছে। এবার আসেন যে সেখানে যে বেশি পরিমাণে বেধর্মীরা কত পার্সেন্ট থাকে, সেখানে 11 থেকে 13% বেধর্মী থাকে, এবং 87% বা 89% মুসলিম থাকে চট্টগ্রাম বিভাগে। বাকি জেলাগুলোর হিসাব দিলে এই শতাংশ আরো কমবে, 4% থাকবে, 90%ই মুসলিম। তো হিসাবে বোঝাই গেল যে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতরে এই চট্টগ্রামে মাত্র 11% বেধর্মী, 11% সংখ্যালঘুদের জন্য তারা ওইখানে সার্বভৌমত্ব দাবি করে। এটা একদম ভুল। এটি আমার কোনো তথ্য না, আমার কোনো না দেখা তথ্য না। আপনারা চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি তথ্য চ্যাট জিপিটি নিজেই দেয়, আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে শুনবেন। এবার কথা হচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্ব তারা দখল করতে চায়, বিভিন্ন গুজব তারা ছড়াচ্ছে বর্তমানে। এবার যদি আমরা এই সেম কথা বলি যে ভারতের ভিতরে অসংখ্য জায়গা আছে, আমরাও বলতে পারি, বাট আমি বলতে চাচ্ছি না, বা আমি সার্বভৌমত্ব আলাদা করার কথাও বলতেছি না ইন্ডিয়ার, বাট আমি ভয় পেয়েও বলতেছি না। আমি শুধুমাত্র তথ্য দিচ্ছি যে ইন্ডিয়ার ভিতরে আপনি কাশ্মীর বলেন বা অন্য অন্য জায়গা, বহুত জেলা আছে, বাট ভারত একটা বড় রাষ্ট্র, বাট অনেক প্রদেশ আছে যেখানে ঠিক মতো হিন্দুদের সংখ্যায় হিসাব করলে সেই সমস্ত রাজ্যগুলোতে কম। তাহলে সেখানে ভারত আগে স্বাধীনতা দিক। পাঞ্জাব স্বাধীনতার জন্য অনেক আগে থেকেই আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, তাদেরকে ভারত চাইলে স্বাধীনতা দিতে পারে, স্বাধীনতা দিয়ে দিক। নিজেদের বেলায় কেন এমনটা করতেছে না? আমাদের দেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, এখানে আমেরিকা কোনো ডিসিশন দিলে আমেরিকার কোনো ডিসিশন মানা হবে না, ইন্ডিয়া কোনো ডিসিশন দিলে ইন্ডিয়ার কোনো ডিসিশন মানা হবে না, চায়নার কোনো ডিসিশন এখানে মানা হবে না। এই বাংলাদেশের স্থান যেখানে, এইখানে কোনো দেশের আধিপত্য বিচারণ চলবে না। বাংলাদেশ সর্বাধিক স্বাধীনতা, স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে কারো প্রভাব চলবে না, না চলবে ভারতের প্রভাব। এখানে বাংলাদেশের সাথে যারা শান্তি চুক্তিতে থাকবেন, শান্তিতে আসবেন, ঘুরবেন, যদি কাজের প্রফিট দেখাতে পারেন কাজও করবেন, সমস্যা নাই। বাট এইখানে কোনো আধিপত্য বিস্তার করার সুযোগ নাই, দেওয়া হবে না। আপনারা ওই যাই করেন কিছুই করতে পারবেন না। আপনাদের সরকার, আপনাদের গোলামি খাটা সরকার এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। তার মানে আপনারা ভাইবে রাখেন যে এই দেশে আমরা এক চুল পরিমাণ, আপনারা চট্টগ্রাম তো দূরের কথা, এক চুল পরিমাণ ছেড়ে দেবো না। আর একটা কথা মাথায় রাখবেন যে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি ছিল বা 16 কোটি ছিল, বাট যদি 40 কোটি আছে এমনটা শোনা গেছে, যদি 40 কোটি থাকে, একটা বার হিসাব করে দেখেন যে ভারতের দখল করতে বাংলাদেশের কয় মিনিট লাগবে কাউন্টার অ্যাটাক দিলে। এটা মাথায় রাখবেন।
এবার কথা হচ্ছে, আপনারা আরো একটা গুজব ছড়াচ্ছেন ইন্ডিয়া থেকে, আরো একটা গুজব আপনারা ছড়াচ্ছেন, সেটা হচ্ছে যে পাকিস্তান থেকে যে কন্টেইনার জাহাজটা আসছে সেটা নাকি অস্ত্র নিয়ে আসছে। আজ পর্যন্ত কোনো ক্ষেত্রে আমাদেরকে হিসাব দিতে হয় নাই যে একটা জাহাজ থেকে কি জিনিস আসতেছে কি জিনিস আসতেছে না। বাট পাকিস্তান থেকে আসুক আর যে দেশ থেকে আসুক, ইন্ডিয়া থেকেও আসুক, এইটা আমাদের ব্যাপার। এইখানে কেন ইন্ডিয়া নাক গলাবে? আমাদের স্বাধীন রাষ্ট্রে, আমাদের সাগর, আমাদের বন্দর, এইখানে পাকিস্তান যদি আমাদেরকে অস্ত্র না পরমাণু মিসাইলও দেয়, তাতে আপনাদের কি? আপনাদের সমস্যা কোথায়? আপনাদের সেভেন সিস্টার দখল করার কথা ডক্টর ইউনূস কখনোই বলিনি। বলছে যে এই যে বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই বিশৃঙ্খলার প্রভাব প্রত্যেকটা সারা পৃথিবীতেই ছড়াইতে পারে। তার বুঝাইতে চাইছি, আমি সেটা খোলাসা বলে দিই। সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার এই যে যুদ্ধের প্রভাবে সারা পৃথিবী একটা অর্থনৈতিক সংকটের ভিতরে আছে। এখন যদি আমি বলি যে তাহলে বাংলাদেশেও যদি এরকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে দেখা যাচ্ছে আমেরিকাও পর্যন্ত এখানে বড়ভাবে প্রভাবিত হবে। আপনি তাহলে অবাক হবেন, আপনারা দাদারা যারা বলে ইন্ডিয়ার 20% কাপড় এই বাংলাদেশ থেকে যায়, আমেরিকা 20% কাপড় এই বাংলাদেশ থেকে যায়, তাহলে এই বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, আমেরিকা পর্যন্ত কাপড়ের সংকট ভুগবে, ল্যাংটা হয়ে থাকতে। এবার আপনারা এই যে গুজবটা ছড়াচ্ছে যে, তো ডক্টর ইউনূস আপনাদেরকে বোঝাইতে চাইছে যে সেভেন সিস্টারেও ছড়াইতে পারে, বাট সেভেন সিস্টার এই বাংলাদেশের আশেপাশের এলাকা, ইন্ডিয়ার এই সেভেন সিস্টার বা মিয়ানমারেও ছড়াইতে পারে, এটা কিন্তু বলছে। ফলস্বরূপ আপনারা দেখতেই পারছেন যে ইন্ডিয়াতে যে এই যে কুকিজিন যে সংগঠন আছে, সন্ত্রাসী সংগঠন, তারা হঠাৎ করে দেখছেন যে আপনার কুকি প্রদেশে দেখছেন যে আপনারা আন্দোলন করছে, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করছে না? পাকিস্তানেও হয়েছে, পাকিস্তানেও তারা আমাদের এই দেখা দেখি দেখে তারাও আন্দোলন বিপ্লবী করছে। তাহলে এখানে ডক্টর ইউনূসের কথা কাজের মিল আছে। কিন্তু আপনারা যেভাবে ছড়াচ্ছেন, মানে আমাদের, মানে পাকিস্তান হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র, আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যাই নাই, অতীতকে ভুলে যাই নাই। তো পাকিস্তান থেকে, করাচি থেকে একটা জাহাজ আসছে, মালবাহী জাহাজ, অস্ত্র কি আপনার কন্টেইনারে করে আসে? আর যদি আসেও, তো এভাবে আমরা প্রকাশ্যে কেন প্রচার করব? আর সেটি তো আমাদের দেশ থেকে প্রচার করা হয়েছে, তাই এটা পাওয়া গেছে। আপনাদের কোনো সংবাদ মাধ্যম তো এটা প্রকাশ করি না। যদি অস্ত্রই আসতো তাহলে তো আমরা বিষয়টা গোপন রাখতাম, আমাদের দেশ সেটা গোপন রাখতো। বাট অস্ত্র যদি নাই, অস্ত্র আসি নাই, বাট এতদিন পরে এত কিছু হয়েছে তাই নিউজ করা হয়েছে, বাট অস্ত্র আসি নাই। এটার প্রমাণ, সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে আমরা যদি অস্ত্রই আসতো তাহলে বাংলাদেশ সরকার গোপনে সেটা নিয়ে আসতো। যদি জাহাজে করে অস্ত্রই নিয়ে আসতাম তাহলে গোপনেই নিয়ে আসতাম, ওইভাবে প্রকাশ্যে আনতো না আমাদের দেশ অস্ত্র। তাহলে এই সমস্ত গুজব ছড়ায় কোনো লাভ নেই। আর যে সার্বভৌমত্ব দখল করার হুমকি আপনারা দিচ্ছেন, এটা সম্ভব না, কোচিং কালেও সম্ভব না। আপনাদের যে সরকার ছিল সেই সরকার পারে নাই আপনার, আর আপনারা তো কি বলবো, আপনারা পারবেন না, অত সহজে পারবেন না। এবার আসি দ্বিতীয় অধ্যায়। আজকে যে বিষয়ে দ্বিতীয় অধ্যায় যে কথা বলবো সেটা হচ্ছে যে এবার বহির্বিশ্বের কথাটা বাদই দিলাম, এবার দেশের মানুষের উদ্দেশ্যে আমি কিছু বলি। সেটা হচ্ছে যে আজ, কালকে সকাল থেকে বা কালকে থেকেই শুরু হয়েছে
ঢাকার ভিতরে যে সমস্যাটা হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে দেখতে পারবেন যে ঢাকার ভিতরে যারা বেশি চলাফেরা করে তারা একটা বড় সমস্যার ভিতরে পড়ে, সেটা হচ্ছে যানজট বা জ্যাম। এই জ্যামের বড় কারণ হচ্ছে ইজি বাইক, এটা বলতেই হবে। এখন এই ইজি বাইক গুলোর, হ্যাঁ, সব কথাই আমি খোলাসা করে বলবো। তো এইখানে দেখেন যে ইজি বাইক যেগুলো আছে, এরা কি করে রাস্তার ভিতরে, রাস্তার সাইড বা এইগুলার গতি ও সীমাও অনেক কম। দেখেন একটা হাইওয়ে রোডে উচ্চ গতি সম্পন্ন এবং কোয়ালিটিফুল গাড়ি চলা নিয়ম, তো সেইখানে ইজি বাইক কিন্তু খুব ধীর গতির একটি গাড়ি। এই গাড়িগুলোর গতিবিধি অনুমান করা যায় না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই বিষয়ে একটা ইন ডিটেইললি ভিডিও বানাইতাম যদি সময় পাইতাম, বাট সময় স্বল্পতার কারণে আমি এটা প্র্যাকটিক্যালে দেখাইতে পারতেছি না। বাট এই গাড়িগুলোর ইজি বাইকের গতিবিধি আপনি পরিমাপ করতে পারবেন না, আইডিয়া করতে পারবেন না। এবার যখন এগুলো রাস্তায় চলে তখন কি হয়, অ্যাক্সিডেন্ট বেশি বা হয়, তারপর যানজটের পরিমাণ তো বেশিই হয়। এখন এইগুলো মূলত গলির ভিতরে চালানো নিয়ম, বা গ্রামগঞ্জে চালাইলে কোনো সমস্যা নেই। বাট সমস্যা যেটা হয়েছে, এই গাড়িগুলাকে নিষেধ করার স্বার্থেও অজস্রভাবে জানে সার্জেন্ট যখন রাস্তায় থাকে না, এইটা যদি ইজি বাইক ড্রাইভাররা জানতে পারে, সাথে সাথে তারা মেন রোডে ওই ইজি বাইক গুলো উঠায় দেয়। এটা বাস্তব সত্যি কথা। হ্যাঁ, ইজি বাইকের পুরো কথা আমি শেষ করব। ইজি বাইক যখন তারা উঠায় দেয় বাস্তবিকভাবে, তখন যেটা হয় রাস্তাগুলো যানজট হয়ে যায়, এই ইজি বাইক গুলোর গতিবিধি রোধ করা যায় না। সমস্যা এখানে যেটা সর্বোচ্চ ম্যাক্স টপ স্পিড একটি ইজি বাইকের 50, তো 50 গতি এখানে রেডি টু পাওয়ারে হিসাব করলে আসলে এইটা পারফেক্ট স্পিড না, এবং এই গাড়িটা হাইওয়ে রোডের জন্য অনুমোদিত না। তো আপনি যদি বাংলাদেশের আইন অমান্য করেন, তাহলে আপনাকে কোনো সরকারই আপনাকে আপনাকে সুবিধা দিতে পারবে না। এখন আসেন এবার আরেকটা কথায় আসি, আসল কথায়, যে ইজি বাইক বন্ধ করে দিচ্ছেন, তাহলে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেন, আমরা যে বেকার হয়ে পড়লাম। এবার কথা হচ্ছে, আমি আমার একটা গভীর রিসার্চ আছে এই বিষয়ে, সেটা হচ্ছে, এটা আমি 2023 সাল থেকে এই রিসার্চটা শুরু করছি, যে অনেকের মুখ থেকে এটা শোনা যায় যে এই চাকরি ছেড়ে দিয়ে ইজি বাইক চালায় আমার সংসার চালাবো। ঠিক আছে, এরকম একটা চিন্তাধারা সবার থাকে। তো আমি আপনাদেরকে বলি যে চাকরি ছেড়ে দিয়ে ইজি বাইক চালানোর চিন্তা বেশিরভাগ মানুষের মস্তিষ্কে আছে, কারণ চাকরি কেউ করতে চায় না, আর ইজি বাইক চালালে ইনকাম। বাট ইজি বাইক যে এই একই চিন্তা, সেম চিন্তা আমি অজস্র মানুষের মুখ থেকে শুনছি। বাট যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করে বা বিভিন্ন জায়গায় চাকরি করে, তারা কিছু টাকা জমায় ইজি বাইক কিনে, ইজি বাইক চালায়। কারণ এইখানে টোল ট্যাক্স দেওয়া লাগে না, গাড়ির লাইসেন্স করা লাগে না, এরকম বহুত সুবিধা আছে। আর একটু কিছু হইলে আন্দোলন করা যায়। আপনি প্রত্যেক শহরে শহরে দেখবেন যে ইজি বাইকের একটা সমিতি আছে, হ্যাঁ, এরা আন্দোলন করে। এবার কথা হচ্ছে যে এইটা কি বন্ধ করা সম্ভব না? এটা কি সরকার বন্ধ করতে পারে না? ডেফিনেটলি বন্ধ করতে পারে। সরকারের এই ইজি বাইক বন্ধ করে দিতে পারে। কারণ হচ্ছে একটা ইজি বাইক বাংলাদেশের এখান থেকে 5 বছর পর যদি এখন থেকে উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার, তাহলে 5 বছরের ভিতরে ইজি বাইক থাকবে না বাংলাদেশে। সেটা হচ্ছে ইজি বাইক বিক্রি করা বন্ধ করতে হবে। যে শোরুম গুলোতে ইজি বাইক এখন বর্তমানে বিক্রি হচ্ছে, সেই ইজি বাইক গুলো বন্ধ করে দিতে হবে। ইজি বাইক গুলো বন্ধ করে দিলে দেখবেন যে হচ্ছে, ইজি বাইকের অ্যাক্সেসরিজ বিক্রি করা বন্ধ করে দিতে হবে। এইগুলো এক্সপোর্ট হচ্ছে, একটা জিনিস যদি বিক্রি হয় তাহলে তো সেটা হবেই। বাংলাদেশের পর্নোগ্রাফি দেখবেন আপনি, এটা যদি থাকে, দেখার সুবিধা থাকে, তাহলে মানুষ দেখবে। যদি বন্ধ থাকে, দেখার উপায় না থাকে, তখন আর দেখবে না। বাট উপায় যদি সরকারের কাছে, সরকার এটা চাইলেই বন্ধ করতে পারে। বাট যদি উপায় বন্ধ না করে, তাহলে তো সম্ভব না, সম্ভব না। এবার এবার আমি আমি সরকারকে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই ইজি বাইকের অ্যাক্সেসরিজ এবং এই ইজি বাইকের
সরঞ্জামাদি এবং এই ইজি বাইক শোরুমগুলো বন্ধ করে দেওয়া উচিত। না, এই গাড়িগুলো আসলে কোনো দিক থেকেই ভালো না। এগুলোর ব্যাটারি আমাদের দেশে ক্ষতি করে, ব্যাটারির কারণে মাটির ক্ষতি হয়, বা এই গাড়িগুলো ঠিকমতো যুগোপযোগী না। এই গাড়িগুলোর এত প্রভাব বিস্তারের কারণে দেশে যানজটেরও সৃষ্টি হচ্ছে। আপনি এইগুলো যদি কন্ট্রোল করেন দেখবেন যে ঢাকার সম্ভবত 10% জ্যাম হলেও কমবে, 10% যানজট হলেও কমে যাবে। এবার ব্যাটারি চালিত ভ্যানগুলো আপনি বন্ধ করে দিতে পারেন। এই ব্যাটারি চালিত ভ্যানের এক্সেসরিজ কেন বিক্রি করতেছে বাংলাদেশে? এইগুলোর বৈধতা দিচ্ছেন আপনি। কারণ এখানে দুর্নীতি বিরোধিতা সরকারের বিরুদ্ধে এতদিন কথা বলতে পারি নাই। এখানে বড় একটা ব্যাপার আছে। তো আমি বলি যে যে সেখান থেকে অনেক ট্যাক্স পাইতো সরকার। এখন কথা হচ্ছে, এখন যে সরকার আসছে তাকে এই ট্যাক্সের তোয়াক্কা করলে হবে না। যদি ট্যাক্সের তোয়াক্কা করেন তাহলে এটা হবে না। বাংলাদেশের সব দিক থেকে সমানভাবে এগিয়ে নিয়ে আসতে হবে। এখন হুট করে আপনি ইজি বাইক বন্ধ করে দিবেন, এইটা ঠিক না। আমি বলবো যে ইজি বাইক এখন বন্ধ করার কোনো দরকার নেই। তাই না হলে মানুষগুলা কোলঠাসা হয়ে যাবে, যাইবে কোথায়, খাইবো কি, এরকম একটা কথা আছে। তাই আমি বলবো যে ইজি বাইক গুলোর ইম্পোর্ট বন্ধ করেন, ইজি বাইকের এক্সেসরিজ বিক্রি করা বন্ধ করে দেন, ইজি বাইক থাকবে না। ইজি বাইক যদি ঠিক না করতে পারে চালাইবো কিভাবে? এই এক্সেসরিজ বন্ধ করে দেন। আর আমি বলবো দ্বিতীয় যে অভিযোগ আমার কাছে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের একটি দেশ ডিজিটালি উন্নত হতে গেলে সেই দেশের ইলেকট্রনিক পণ্য অবশ্যই সুলভ মূল্য করা উচিত। বাট আমাদের দেশে একটা কম্পিউটারের দাম অন্য অন্য দেশের তুলনায় দ্বিগুণ বললে ভুল হবে না। এর পিছনে মাইক্রোফোনটার দাম সর্বনিম্ন 35,000 টাকা। তাহলে আমার কথা হচ্ছে যে এই সামান্য একটা মাইক্রোফোনের দাম 35,000 টাকা হবে কেন? অন্য অন্য দেশে যেখানে এই সেম মাইক্রোফোনটার দাম হাজার হইল $200, $200 না, সরি বল, $20 বা $10, 2,000 টাকার ভিতরে এগুলো পাওয়া যায়। সেটা আমাদের দেশে এসে 30-35,000 টাকা দাম হয়ে যায়। এই এই ইলেকট্রনিক পণ্যগুলো এগুলো অনলাইন প্রচারণার কাজে ব্যবহার হয়, ডিজিটাল মার্কেটিং এর কাজে ব্যবহার হয়। আমাদের তরুণ সমাজকে ইলেকট্রনিকের দিকে ঝুঁকে দেওয়া উচিত। আজকে একটা স্টোরি এবং গল্প আপনাদেরকে বলবো, আপনারা যারা দেখবেন শেষ পর্যন্ত আপনাদের কাছে একটা স্টোরি বলি। সেটা হচ্ছে, আমি এই ঢাকায় কেন জানেন? কেননা আমি যখন জানতে পারি যে ইউটিউবে অনেক টাকা পাওয়া যায়, ইউটিউবে কাজ করলে অনেক ভালো প্রফিট পাওয়া যায়, বাট আমি তখন ইউটিউবে কাজ করার জন্য একটা স্মার্টফোন কিনি। আমার স্মার্টফোন কেনার মেন প্রায়োরিটি তখনই থাকে। না হলে আমার কাছে অ্যাজ এ বাটন মোবাইল আমার কাছে বেস্ট ছিল। কিন্তু আমি যখন ভাবলাম যে আমাকে ইউটিউবিং করতে হবে, তখন আমি কি করলাম, তখন আমি একটা স্মার্টফোন কিনলাম। বাট স্মার্টফোনটা ভালো ছিল। বাট আমার পরিবার থেকে তখন একটা কথাই বলা হয় যে স্মার্টফোন ছেড়ে দাও, এই স্মার্টফোন তোমার কিছু হবে না, এই ইউটিউবে কিছু পাওয়া যায় না, এটা ভুয়া কথা, মানুষের গুজবে কান দিও না, এরকম একটা বড় কথা শোনা যেত। আজকে দুপুরবেলা, না, আজকে সকাল বা বা দুপুর 12টার দিকে আমার আব্বু আমারে ফোন দিয়ে বলতেছে যে তুই তোর সেই ইউটিউবের কাজগুলো কত দূর আগালো? আজকে আমার ফোন দিয়ে শুনতেছে। আমি করছি আগাবে কিভাবে, আমি তো সময় দিতে পারি না, আমি তো অফিসের কাজে ব্যস্ত, কাজ করতে হয়, আমাকে চাকরি করতে হয় পেট চালাইতে হয়, তাহলে আমি ইউটিউবে সময় দিব কখন? তো আমার আব্বু বলতেছে আমি তো দেখতেছি অনেক ইউটিউবাররা অনেক লাখ লাখ টাকা ইনকাম করতেছে, টিভিতেও দেখতেছি। বাট আমি বললাম তুমি যাদেরকে দেখতেছো তারা হয়তো বা 22-23 জার্নি শুরু করছে, আমি জার্নি শুরু করছি 2020 সালের শেষের দিকে। তাহলে আমার আজকে ওদের থেকে ভালো পজিশনে যাওয়ার কথা, বাট তুমি আমার সেই সময় বাড়ি থেকে বের করে দিয়েছিলা। এই জন্যে আজকে আমি উঠে দাঁড়াইতে পারি না। বিষয়টা হচ্ছে এরকমই, আপনার ছেলে যদি টেকনোলজির উপরে যদি জ্ঞান না রাখে, তবে হ্যাঁ, অবশ্যই টেকনোলজির একটা ভালো দিকও যেমন আছে তেমন খারাপ দিকও আছে।
বাট আপনার সন্তানকে আপনাকে মেনটেন করতে হবে, এই মেনটেনটা অনেক কঠিন কাজ, বাট এটা করতে হবে। দেখেন আমার জীবনে আজকে বাধা বিপত্তি আসছে বিধায় হয়তো বা আমি বিগড়ে যাই নাই, বাট আমার কাছে যদি খুব সহজ হইতো বিষয়টা, আমার বাবা যদি যদি তখন জায়গাটা দিত, হয়তো বা আমি এতটা স্কিল সম্পন্ন বা এতটা স্কিল অর্জন করতে পারতাম না। এখন আমার অনেক ভালো স্কিল আছে, কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক ভালো স্কিল আছে, বাট তখন কিন্তু সেটা থাকতো না। তাই আমি আপনাদেরকে বলবো যে কম্পিউটার এগুলো কেনার সাথে সাথে সে আসলে সেটাকে সুব্যবহার করছে কিনা সেটাও নজরে রাখবেন, মনিটরিং করবেন, ডিজিটালায়নের দিকেই ঝুঁকাবেন। দেখা যাচ্ছে যে আপনি একটা স্মার্টফোন কিনে দিলেন, আমার স্মার্টফোন দিয়ে আমি বিভিন্ন তথ্য সংরক্ষণ করি, বিভিন্ন বহির্বিশ্ব সম্পর্কে জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এই যে কাজে ব্যবহার করি। বাট অন্য একজন দেখবেন যে এটা দিয়ে সারাদিন মেয়েদের টিকটক দেখতেছে। But জিনিসটা কিন্তু একই, এর থেকে দামি ডিভাইস, এর থেকে দামি কিছু ব্যবহার করতেছে, বাট সেটা দেখবেন যে অবৈধ কাজে ব্যবহার করতেছে, ঠিক না? তাই আমি বলবো যে সবকিছু সামনাসামনি নজরে রাখবেন, দেখে শুনে রাখবেন। টেকনোলজির সাথে যত আপনি পরিচিত করে দিবেন, কম্পিউটার ইকুইপমেন্টের আসলে খুবই দাম আমাদের দেশে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। বাইরের দেশে 1 লক্ষ টাকা দিয়ে একটি কম্পিউটার তৈরি করলে অনেক ভালো কম্পিউটার হয়, কিন্তু আমাদের দেশে 1 লক্ষ টাকা কেন 10 লক্ষ টাকা দিয়ে খরচ করে একটা ভালো কম্পিউটার তৈরি করা যায় না? একটা সার্ভার ইকুইপমেন্টের অনেক দাম। একজন ব্যক্তির বা বহির্বিশ্বের হার্ড ডিস্ক ব্যবহার করে ইন্টারনেট সার্ভার ব্যবহার করা লাগে। আমাদের দেশের ম্যাক্সিমাম না, আপনি যদি হিসাব করি, আমি যদি আমার ধারণা মতে প্রায় আপনার 90% ওয়েবসাইটই হচ্ছে বাইরের দেশের ডোমেইন বা হোস্টিং, বিভিন্ন জায়গা থেকে হোস্টিং নিয়ে তারা এই ওয়েবসাইট ব্যবহার করে, বাট বহিরাগত সার্ভারে, সেগুলো কিন্তু আমাদের দেশের সিকিউর না। বা যেই হোক, বাংলাদেশের যতই বিশ্বস্ত প্ল্যাটফর্মই হোক, অন্য কারো সার্ভার নিয়ে কেন নিজের ওয়েবসাইট ব্যবহার করতে হবে? আমি আজ পর্যন্ত আমার ওয়েবসাইট কেন তৈরি করিনি? আমার প্রজেক্টটা বাস্তবায়ন করার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল, আমি আমার ওয়েবসাইট কেন তৈরি করিনি? কেননা চাই যে আমার ওয়েবসাইটটা আমি চাই যে আমার ওয়েবসাইটটা যেন আমার ব্যক্তিগত হয়, আমার নিজের দেশের গভর্নমেন্ট যেন তার সিকিউরিটি দেয়, আমার দেশের নাগরিক যেন নিরাপত্তা পায়। আর নাগরিকের তথ্য রাখতে গেলে অবশ্যই নিজেদের দেশের সার্ভার থাকতে হবে, এটাই বিষয়। বাংলাদেশের বিভিন্ন অনলাইন লিঙ্ক সার্ভিসের সম্পর্কে যেটুকু জানছি, যেটুকু শুনছি, সময় স্বল্পতা এবং আমি খুব ব্যস্ত থাকি, অন্যের চাকরি করতে হয়, তো এই ক্ষেত্রে আমার রিসার্চটা একটু ডিলে হয়ে যায়, বাট আমি রিসার্চে অবগত থাকি সবসময়। এটা আমি বলবো যে আমাদের সবসময় নিজেদের এই যে এক্সেসরিজ বা কম্পিউটার ইকুইপমেন্ট যদি খুব সুলভ মূল্যে কিনতে পারি এবং দেশের পণ্য ব্যবহার করার আপনারা চেষ্টা করবেন। আপনারা বিশেষ করে ওয়ালটনের বাংলাদেশের সব থেকে বেস্ট ল্যাপটপ বা বেস্ট ইকুইপমেন্ট গুলো ব্যবহার করে ওয়ালটনের ডিভাইস গুলো আসলে ভালো এবং কোয়ালিটিফুল, আপনারা ব্যবহার করবেন। এবং যদি কোনো সমস্যা হয়, আমাদের টেক এনথুজিয়াস্টরা আছেন যারা টেক রিলেটেড ভিডিও বানান, বাট আমিও বানাই, বাট আমাদের কাছে ক্লেম করতে পারেন, আমরা কোম্পানির কাছে ক্লেম করতে পারি। দেশের পণ্য ব্যবহার করবেন, তাহলে দেশ এগিয়ে যাবে, সব দিক থেকেই ভালো লাগবে আপনাদের। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।